হাই, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দেখেন, আমাদের লাইভে একটু দেখি কয়জন আছে। পোলাপানের আসলে চাইতেছেটা কি আমি একটু বোঝার চেষ্টা করতেছি। লাইভে আছে কতজন? ৬ জন। এসএ ক্লাস কি লাগবে না, না? সোনামণির এসএ ক্লাস লাগবে না? হুম? এসএ ক্লাস লাগবে না মনে হয়, না? ও এসএ ক্লাস তো কি আছে? এসএ ক্লাস করার কিছু নাই আসলে। এসএ আসলে কিছু এমন কিছু না যেটার জন্য মাত্র 50 মার্কস। মাত্র 50 মার্কস। এটা কোনো ব্যাপারই না। 50 মার্কস কোনো ব্যাপার নাকি? যেখানে পুরোটা হচ্ছে 200 মার্কসের এক্সাম। 50 মার্কস কোনো ম্যাটার? কি যে বলেন না! লাগলে কি পোলাপান কি আমরা কি মানে এটার জন্য উদগ্রীব হয়ে থাকতাম না? উদগ্রীব হয়ে থাকলে কি আমরা কেউ মাত্র ৬ জন ৭ জন লাইভে থাকি? বলেন তো? মাত্র ৬ জন ৭ জন লাইভে থাকি কেউ? যদি কেউ এসএ ক্লাসের জন্য মানে ওয়েট করে থাকি যে আমাদের এসএ ক্লাস লাগবে। এসএ ক্লাস না হলে আমাদের হবে না বা এটা একটা ইম্পোর্টেন্ট। ছেলেমেয়েরা কতটুকু সিরিয়াস এটা তো ওদের এসব জিনিস দেখেই বোঝা যায়। বলেন তো? মাত্র ৬ জন। কি করা আপনাদেরকে নিয়ে? আপনাদেরকে নিয়ে কি করা যায়? আপনাদেরকে নিয়ে কি করা যায়? হুম, ঠিক আছে। আচ্ছা, যাক, শান্ত হইলাম। ইচ্ছে করছিল ক্লাসটা না নিতে। কিন্তু যে কয়জন আসছেন সে কয়জনকে ইয়ে করতে চাইলাম না। আসেন, এসিটা বাড়ায় দিই। কারণ একটু মেজাজ গরম লাগতেছে আপনাদের উপরে। আচ্ছা, যাক। আপনারা আসেন। এখন দেখেন, প্রথমত আমরা গত ক্লাসে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করেছি। আচ্ছা, চলুন। আমরা এবার চলেন আমরা আজকে কনস্ট্রাকশন নিয়ে কাজ করি। কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে গেলে আজকে ক্লাসটা কনস্ট্রাকশন নিয়ে হবে। ভালো কথা। কনস্ট্রাকশনের পরে আগামী ক্লাসটা হবে হচ্ছে মার্ক হাইকিং। ঠিক আছে? মার্ক হাইকিং। কি করলে মার্ক হাইক করবে? বোঝা গেছে? আজকে করব কনস্ট্রাকশন নিয়ে। আচ্ছা, কনস্ট্রাকশন নিয়ে কথা বলতে গেলে আমি আপনাদেরকে সবার আগে একটা কথা বলি। সবাই একটা কাজ করেন। ধরেন আপনার ওকে, কমন একটাতে যাই। আমি আলোচনা বেশিক্ষণ করব না। আমার ভালো লাগতেছে না আপনাদের এইসব কম পোলাপানের জিনিস দেখে। আচ্ছা, আসেন। আপনারা একটা কাজ করেন। সবাই গুড গভর্নেন্স তো আমরা সবাই কম বেশি জানি। গুড গভর্নেন্স। আমি গুড গভর্নেন্স একটা গুড টপিক। মানে এটা বারবার আসার মতো টপিক। আনফরচুনেটলি গুড গভর্নেন্স নিয়ে আসে না। কারণ হচ্ছে গুড গভর্নেন্স দেশে না থাকলে গুড গভর্নেন্স নিয়ে টপিক আসাটা রিস্কি। পোলাপান কিনা কি লিখে ফেলে। এরকম একটা বিষয় আছে। কিন্তু পোলাপান কিনা কি লিখে এটার জন্যই তো গুড গভর্নেন্স দেওয়া উচিত। তাহলে বোঝা যাবে যে কোনগুলোর ভিতরে কি আছে, তাই না? ওকে। সো ধরুন গুড গভর্নেন্স নিয়ে আমরা লিখবো। আচ্ছা, গুড গভর্নেন্স আপনাদের জন্য একটু টাফ হয়ে যেতে পারে। আনকমন। ক্লাইমেট চেঞ্জ লেখেন।
যে গত ক্লাসে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে? ওকে ওকে, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ আজকে কোনো কিছু না, আজকে শুধুমাত্র আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রথম 5টা পয়েন্ট। প্রথম 5 কোন কোন পয়েন্ট লিখবেন আপনি? প্রথম 5টা পয়েন্ট একটু লিখেন সবাই দ্রুত, 5 মিনিটস টাইম। ক্লাইমেট চেঞ্জের প্রথম 5টা পয়েন্ট লিখেন। ক্লাইমেট চেঞ্জের প্রথম 5টা পয়েন্ট লিখেন। ক্লাইমেট চেঞ্জের প্রথম 5টা পয়েন্ট, পরপর 5টা পয়েন্ট লিখেন। আমরা কনস্ট্রাকশন নিয়ে কথা বলবো আজকে। এই কনস্ট্রাকশন নিয়ে আমরা যেটা করব সেটা নিয়ে কথা বলবো আজকে। কনস্ট্রাকশন, আপনারা মানে আপনাদের তো মনে হয় সবসময় কি জানেন, আমরা আপনাদের মাথার মধ্যে ঢুকে আছে যে হ্যাঁ মানে সবসময় স্যার তো সবসময় কমন পড়ছে, এবারও কমন পড়বে। আরে ভাই, কমন যদি না পড়ে কি করবেন? আমরা তো আর ঐশ্বরিক ক্ষমতা নিয়ে বসে আছি তা না। এমন হতে পারে যে কমন পড়ে নাই, পড়ছে না 35তম বিসিএস এ কমন তো পড়ে না একজনেরও, ঠিক আছে? 38তম বিসিএস আমারটা কমন পড়ছে, গুড গভর্নেন্স আমারটাই কমন পড়ছে। খুবই মানে সামহাও মানে স্থিতি হারা অবস্থা হয়ে গেছিল পোলাপানের, এই তখন থেকে আমি একটু ফেমাস হয়ে গেছি। কিন্তু কমন না পড়তে পারে কিন্তু, ঠিক আছে, ট্রাস্ট মি, কমন না পড়তে পারে। আমি আপনাকে 10টা দিলাম, 12টা দিলাম, কমন না পড়তে পারে। এখন যদি কমন না পড়ে তখন আপনি কি করবেন? তখন লিখতে হবে না, লিখে আসতে হবে না? 50 মার্কসে কমপক্ষে 25 থেকে 30 মার্কসের কাছাকাছি একটা স্কেল দিতে হবে না আপনাকে? ফাইট দিতে হবে না? ওই ফাইটটা কেমনে দিবেন? বললাম মনে করতেছে 50 মার্কসের একটা জিনিস কেমনে এত, মানে আপনারা কি আসলে সিরিয়াস? মানে হইলো হইলো না হইলো না, আরে হবে আর কি। এস এর মতো 50 মার্কস একটা জিনিস আপনাদের মানে কোনো খবরই নেই, ঘুম থেকে উঠতেছে না বলাবান। যাও পরীক্ষার হলে যাও, একবার আনকমন পড়ুক কিছু একটা, কানবা বয়া। আবুল আবুল দেখতে আর এক কাবুল যাইতে হয় না। রিয়ান রাইডিং এর ক্লাস একটার জন্য 30, 35, 40 জন একসাথে লাইভের মধ্যে, আর এখানে এখন এস এর মতো এত ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কোনো খবর নাই বলা হয় না। আবুল কারে বলছি জানো সোনামণিরা? যেগুলো এই এখন রেকর্ড দেখতেছো, যারা আমার সঙ্গে এখন আছে তারা আবুল না, যারা রেকর্ড দেখতেছো ওগুলো আবুল। যাই হোক, আবুল আর না থেকে সিরিয়াসলি একটু যেটা বলছি সেটা করেন। ভালো করে একটা জিনিস দেখার বিষয় আছে এখানে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রথম পাঁচটা প্রথম পাঁচটা কি পয়েন্ট, 5টা পয়েন্ট কি লিখবেন আপনি? ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, এরকম 5টা প্যারা আপনি কি লিখবেন? প্রথম 5টা প্যারা দ্রুত। এখানে খুব মজার একটা জিনিস আছে, ডিসকাশন। দ্রুত দ্রুত করেন। তাইফুল পর পর লিখলে কি হইতো রে বাপ? পরে 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 তাইফুল প্রথমটাই হচ্ছে কজ অফ ক্লাইমেট চেঞ্জ। প্রথমটাই কজ অফ ক্লাইমেট চেঞ্জ, তারপরে হচ্ছে কার্বন এমিশন, তারপরে হচ্ছে annex 1 annex 2 কান্ট্রিজ। ইন্ট্রোর পর লিখবো? আমি কি বলছি? ইন্ট্রোর কথা বলছি না? ইন্ট্রো ফার্স্ট প্যারার মধ্যে থাকবে না তো কি এটা লিখতে হবে না বেটা? যেভাবে 5টা প্যারা লিখবেন সেই 5টা প্যারা বলেন আপনি। প্রথম থেকে 5টা প্যারা, আমি কি বলছি মাঝখান থেকে 5টা প্যারা বলেন? বলছি প্রথম 5টা প্যারার কথা লিখেন, ফার্স্ট 5 প্যারাস, 5 পয়েন্টস কি কি?
ওকে, শামিল লিখছে ইন্ট্রোডাকশন, রিজন, গ্লোবাল এফেক্ট, টেকিং স্টেপস ইনিশিয়ালি, ইন্টারন্যাশনালি, ক্লাইমেট চেঞ্জ সামিট। আচ্ছা, তারপরে হচ্ছে আশফাক তো এক একবার এক এক কমেন্ট লিখতেছে লাইভে। আশফাক লাইভ না, জুমে আসেন না রে বাপ। ফুয়াদ লিখছেন হচ্ছে introduction, cause, effect, how to overcome effect and steps taken globally and internationally, globally and nationally, conclusion. আচ্ছা, বাশার লিখছে হচ্ছে introduction, background। এই ব্যাকগ্রাউন্ডটা কি রে বাশার? প্রেভালেন্স অফ ক্লাইমেট চেঞ্জ, প্রেভালেন্স জিনিসটা কি বোঝাচ্ছেন? কজ অফ ক্লাইমেট চেঞ্জ, ইফেক্ট। আলোচনা শুরু করে বাশারকে দিয়ে। বাশার আসেন তো, শুনি তো আপনার সাথে কথা বলি। বাশার একটু আসেন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাশার আপনার ইয়েগুলো একটু বলেন তো। ইন্ট্রোডাকশন লিখলেন, ঠিক আছে, তারপরে কি লিখলেন? স্যার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কি? স্যার ব্যাকগ্রাউন্ড বলতে এখানে আমি বুঝিয়েছি যে আসলে ক্লাইমেট চেঞ্জটা কোথায় থেকে আসলো, বা এই যে কনসেপ্টটা আমরা কোথায় থেকে পাইলাম, বা এটা কিভাবে ইভলিউশনটা হলো ক্লাইমেট চেঞ্জের যে কনসেপ্টটা। হুম, ওকে, তারপরে মানে আচ্ছা, ওকে, তারপরে প্রিভ্যালেন্স অফ ক্লাইমেট চেঞ্জ, এটার মানে স্যার আমি এখানে বুঝিয়েছি অনেকটা এরকম যে এক্সটেন্সিভনেস অফ ক্লাইমেট চেঞ্জ ইন দি প্রেজেন্ট পার্সপেক্টিভ। প্রেজেন্ট পার্সপেক্টিভ। প্রেক্ষাপটে যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপকতা বা বিস্তৃতিটা কেমন সারা বিশ্বে অ্যাজ ওয়েল এজ বাংলাদেশে, সেই বিষয়টা স্যার এখানে। এটা কি প্রেভেলেন্স কি মানে ওভারঅল প্রেভেলেন্স নাকি মানে শুধু বাংলাদেশের প্রেক্ষিতে? পয়েন্টে স্যার এই ওয়ার্ল্ড ওয়াইড প্রিভ্যালেন্স, এবং আরেকটা সাব পয়েন্টে লেখা যাবে বাংলাদেশে প্রিভ্যালেন্সটা কেমন, আবার রিজিওনালি এই বিষয়গুলো সাব পয়েন্টে স্যার আরো দেওয়া যাবে। তো এখন যদি প্রেভেলেন্স যদি আপনি এখানে নিয়ে আসেন, তাহলে ক্লাইমেট চেঞ্জ এন্ড বাংলাদেশ আপনি এই প্যারাটা কোথায় দিবেন? স্যার ওইটা আপনারা বিস্তারিত তো আপনারা তো ক্লাইমেট চেঞ্জ এন্ড বাংলাদেশ তো একটা প্যারাতে নিয়ে আসেন, জি স্যার। তো কিভাবে দিবেন সেটা? আর আপনার এই ইন্ট্রোডাকশনের মধ্যে প্রেজেন্ট ব্যাপারটা কি আসে না? আসবে কি আসবে না? কোনটা স্যার? ইন্ট্রোডাকশনের মধ্যে প্রেজেন্ট জিনিসটা কি আসবে না ক্লাইমেট চেঞ্জের? হ্যাঁ স্যার, সেটার একটু কনসেপ্টটা ওইখানে দেওয়া যেতে পারে ইন্ট্রোডাকশনের মধ্যেও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। ওকে, আর তো এইখানে হ্যাঁ ঠিক আছে, ওকে বাসান, আমি কথা বলবো। আমরা সাইদুরকে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন, মাইক্রোফোনটা অফ করে দেন বাসার, আমরা আবার কথা বলবো আপনার সাথে। এটা সামিট, কপ সামিট। আচ্ছা ঠিক আছে, ইন্ট্রো, রিলেশন, কজ। রিলেশনটা কি? সূর্য দিছে রিলেশন। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা স্টেপস অফ গ্লোবাল কান্ট্রিজ, স্টেপস অফ, ওকে। নয়েজ হচ্ছে নয়েজ, ওকে। ইন্ট্রোডাকশন, কজেস। আচ্ছা ওকে, একটা ব্যাপার আমরা একটু বোঝার চেষ্টা করি। আকাশ আলী কেন যে বাবা ইয়েতে আছে আল্লাহ জানে, এ পোলা। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এসেটা আমরা যখন লিখতে যাই, আমরা এসের প্রপার যেই মানে যে ধারণাটা, সে ব্যাপারটাই আমরা বুঝি না। একটা এসেতে কি আসে? একটা এসেতে আপনি মনে করবেন না যে আপনি যে এসেটা লিখবেন সে এসেটা একটা ক্লাস 9-10-এ আমরা যেভাবে এসে লিখতাম সেই ধরনের কোন একটা এসে আপনি লিখতে যাচ্ছেন। তো এই ব্যাপারটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে যে আপনার এসেটা শুড নট বি অ্যান এসে, শুড বি অ্যান অবজারভেশন অন এ টপিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্যাট শুড বি সামথিং দ্যাট ইজ ভেরি মাচ রিসার্চড। আপনাদের লেভেল থেকে এসে শুধুমাত্র কয়েকটা কম্প্রিহেন্ড মানে সামহাউ কয়েকটা প্যারার সংমিশ্রণকেই এসে বলে, এই ব্যাপারটা আসলে যায় না। আপনাদের ব্যাপারটা এটা বুঝেন ব্যাপারটা আগে। আর আপনাদের একটা কথা বারবার বলি আমি, প্রেজেন্টেবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে যেই লেভেলে নিয়ে যেতে চাই সেই লেভেলে যদি আপনারা যেতে না চান, অ্যাটলিস্ট যদি যে কথাগুলো বলছি সেগুলো শুনলে
সেগুলো 50% যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার 110 এর প্লাস থাকার কথা মার্কস, 50%। আর বাকিটা যদি শুনতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার 130-র উপরে যাওয়ার কথা মার্কস, 125 এর উপরে যাওয়ার কথা মার্কস। আচ্ছা, এখন বাকিটা হচ্ছে এই যে ব্যাপারটা, এই 110 থেকে 125 আপ যাওয়াটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। কথা বোঝা গেছে? দ্যাট ইজ দ্য গ্যাপ। এই 20 মার্কসের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে বস আর লেম্যান। লেম্যান আর বসের মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 110 পর্যন্ত পোলাপন পাওয়া যায়, 100 পর্যন্ত পাওয়া যায়, 105 পর্যন্ত পাওয়া যায় অ্যাকচুয়ালি। বাট দিস 100 to 125 পর্যন্ত এবং এর উপরের যে জিনিসটা, দ্যাট ইজ টেরিবল। 125 এর আপ মানে টেরিবল। সে খুব ভালো মানের রাইটার, এটা বুঝতে হবে তারা। আমরা আপনাকে সেটা ভাবতেছি, সেটা ভেবে আমি আপনাদেরকে সেই জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আপনাদের মধ্যে অনেকের মধ্যে ব্যাপারটা ওইভাবে নাই। আপনারা মনে করছেন যে আরে ভাই নিলাম কোন রকম 110-15 পাইলেই কোন রকম হইলো। দয়া করে নিজেকে এত আন্ডারমাইন করেন না। দেখেন, এসের আপনাদের দেখেন, আপনারা যে এসে নিয়ে যে কাজ করছেন না, বা এসে নিয়ে যে অন্তত যদি ফেসবুকের মধ্যে যদি গ্রুপগুলোতেও যদি আপনারা যদি একটু ঘুরাঘুরি করতেন তাহলে দেখতেন যে কিছুটা আপনাদের মধ্যে ডেভেলপমেন্ট আসতো। তবে হ্যাঁ, আমি আপনার সঙ্গে আজকে যে জিনিসগুলো শেয়ার করব সেই জিনিসগুলোর মধ্যে আপনি যে জিনিসটা পাবেন, যে নির্যাসটা পাবেন, সেই ব্যাপারটা আমাদের কমন কনসেপ্ট থেকে ডিফারেন্ট। তো কমন কনসেপ্ট থেকে ডিফারেন্ট ব্যাপারটা অবশ্য আগামীকাল যে মানে আগামী যে এসের যে ক্লাসটা থাকবে সেটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বাপ করলে করবা, না করলে নাই। বাট যেগুলো করবে না, মন থেকে আমার একটা হালকা একটা দীর্ঘশ্বাস আসবে, ওই দীর্ঘশ্বাস বদ্ধ হইতে পারে, কয়ে দিলাম। দয়া করে একটু চেষ্টা করবেন মানে সামহাউ লাইভ থাকার জন্য। আল্লাহ একটু হেদায়েত দান করুক আপনাদেরকে। যারা একটু সিরিয়াস আছেন, 1.5-2 বছর ধরে কষ্ট করতেছেন, প্লিজ একটু কাল পারলে নেক্সট ক্লাসটা লাইভে থাকেন। সবাই বলেন লাইভে থাকার জন্য। আচ্ছা, আজকের সেশনটার মধ্যে ইন্ট্রোডাকশনের ব্যাপারটা যেটা বলতেছি, সবসময় একটা বড় বিষয় হচ্ছে একটা এসের ভেতরে আপনি কি লিখলেন না লিখলেন তার, আমি আপনাকে খুব স্পষ্ট একটা কথা বলে দেই। একটা এসের ভিতরে আপনি কি লিখলেন না লিখলেন তার প্রথম 2 পেজ 25% মার্ক নির্ধারণ করে দেবে। প্রথম 2 পেজ, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, এই প্রথম 2 পেজ আপনার 25% মার্ক নির্ধারণ করে দেবে। অনেক ক্ষেত্রে ফার্স্ট প্যারাই নির্ধারণ করে দেয়। কথা বোঝা গেছে? স্যারের প্রথম যে একটা ইমপ্রেশন, সেই ইমপ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আপনার পরবর্তী প্রাইস হাইকিং, আমি যেটা বলছি আপনাদেরকে, যে মার্কস হাইকিং এর যে পার্টটা বললাম, হাইক বললে শুধু প্রাইস হাইক আসে মাথার মধ্যে। মার্কস হাইকিং এর যে জিনিসটা আছে সেগুলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবই সময় মতো, আগামী ক্লাসে করব। সেগুলো ভালো করে ফলো করতে পারলে ইনশাল্লাহ আর কোনো মানে আপনার এসেতে আপনি ছক্কা মারবেন ইনশাল্লাহ। আজকের কথাটা যেটা বলছি, লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা টপিকের আমি তো আগেই বলেছি আমাদের স্টার্টিংটা কেমন হবে। সো ফার্স্ট ইন্ট্রোডাক্টরি যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আমরা জানি ইটস এ কয়েলিং আইডিয়া, জাম্পিং আইডিয়া, অ্যাব্রাপ্ট স্টার্টিং। এগুলোর মাধ্যমে আপনি ক্লাইমেট চেঞ্জ স্টার্ট করে দিলেন আপনি ক্লাইমেট চেঞ্জ। সেখানে আমি খুব বেশি কোনো কিছু বলতেছি না, কোনো একটা অ্যাব্রাপ্ট স্টার্ট করার জন্য যা যা লাগে সেগুলো আপনি দিলেন। আমাদের ফার্স্ট প্যারাটা গেল। নাও ইট কামস দ্য সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, ফোর্থ প্যারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কি। এখন এই ক্লাইমেট চেঞ্জটা কি, এই জিনিসটা আমাদের সবার মধ্যে একটা খুব মজার ধারণা দেয়। কি জানেন, আমরা মনে করি যে আমি যেটা লিখছি ওইটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং। আমি দুইটাই লিখে দিচ্ছি এখানে, অর গ্লোবাল ওয়ার্মিং। ধরেন দুইটাই দিলাম। এখন গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি অথবা ক্লাইমেট চেঞ্জ জিনিসটা কি, অনেক সময় ক্লাইমেট চেঞ্জ জিনিসটা এভাবে না এগুলো, গ্লোবাল ওয়ার্মিংটা আপনাদের কাছে ব্যাপারটা আরো ভালো হয়। এই জিনিসটা আপনি কি লিখবেন? প্রথম কথা হচ্ছে, দেখেন, আপনি একটা ব্যাপার নিয়ে লিখতে যাচ্ছেন, সামহাউ গ্লোবাল ওয়ার্মিং লিখতে বা ক্লাইমেট চেঞ্জ লিখতে যাচ্ছেন আপনি। হোয়াট ইজ দিস? এই জিনিসটা আসলে কি? প্রথমে আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে বলা উচিত জিনিসটা কি। হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের ওয়ার্ড বেসড লিটারাল মিনিং এটা আপনাকে দেয়া উচিত। লিটারাল মিনিং মানে বুঝছেন? লিটারারি নয়, লিটারাল। লিটারাল মিনিং দেওয়ার জন্য ধরুন আমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক এরকম কি কি আছে যেগুলো লিটারাল মিনিং আপনার জানার দরকার আছে।
সেগুলো আপনি কোত্থেকে পাবেন? আপনি ডিকশনারি থেকে পাবেন। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি অথবা সামহাউ লংবেন ইউনিভার্সিটি ডিকশনারিগুলো দেখেন। তার মধ্যে আপনি এই ক্লাইমেট চেঞ্জ দেন, ক্লাইমেট চেঞ্জ দিলেই ওরা একটা 1 লাইন 1.5 লাইনের একটা কম্প্রিহেন্সিভ একটা কি দেবে, ডেফিনেশন দেবে। সেই ডেফিনেশনটা আপনি কাট করবেন, কপি করবেন। 3-4টা দেখার দরকার নেই, যেকোনো একটা দেখেন যেটা আপনার কাছে ভালো লাগছে সেটা আপনি মাথায় রাখেন, সেটাই আপনি এই লিটারাল মিনিং এ আপনি দিবেন। ক্লাইমেট চেঞ্জ, সাপোজ দুটো ওয়ার্ড এর মাধ্যমে বোঝানো এই জিনিসটির অ্যাকচুয়াল ডেফিনেশন অ্যাকর্ডিং টু দিস ডিকশনারি ইজ এটা। দ্য লিটারাল মিনিং অফ ক্লাইমেট চেঞ্জ ইজ দ্যাট। এটা এমন হতে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে একই অবস্থা। ফার্স্ট লিটারাল মিনিং দিবেন আপনি এটা, মানে আমরা যারা ইন্ট্রোডাকশন দিলাম, ইন্ট্রোডাকশনের পরে যে কোনো টপিক যেটাই হোক তার লিটারাল মিনিং, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। আক্ষরিক অর্থ, আক্ষরিক অর্থে এটি কি বোঝায় ওটার মধ্যে ভিতরে ঢোকার দরকার নাই। এটা সাধারণত 2 লাইনের মধ্যে উত্তরটা হয়, এই লাইনটা 2 লাইনের মধ্যে হয়। এটা যখন আপনি দেবেন, এটা একটা সুন্দর টাচ, ভেরি সিম্পল টাচ। এই টাচটা খুবই মানে বড় বড় রিসার্চাররা এই কাজটা করে থাকে। টপিকটার ওয়ার্ড বাই ওয়ার্ড গুলো ভেঙে বাংলাতে একটা প্যারা তারা বানায়। এটা বড় বড় রিসার্চিং এর মধ্যে জিনিস। টপিক ধরেন আপনার বলা হলো যে দ্য ফোনোলজিক্যাল অ্যাসপেক্ট অফ নট ফোনোলজিক্যাল, নিউরোলজিক্যাল ইম্প্যাক্ট আপন দ্য ফোনোলজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তার নিউরোলজিক্যাল অ্যাসপেক্ট কি, ফোনোলজি জিনিসটা কি, এগুলোকে ব্যাখ্যা করে দেওয়ার ব্যাপারটা হচ্ছে এই লিটারাল মিনিংটা। প্রত্যেকটা ব্যাখ্যা আপনি এখানে দিলেন। সামহাউ আপনি যদি না জানেন তাহলে সেক্ষেত্রে লিটারাল মিনিং এর মধ্যে আপনি বলবেন যে ক্লাইমেট ইজ দ্যাট, চেঞ্জ ইজ দ্যাট। সো উইথ দ্য টাইম when the climate changes and its negative impacts are being discussed in what discussion, it is called climate change discussion. এটা কিছু দিয়ে আপনি ক্লাইমেট চেঞ্জটা ব্যাখ্যা দিলেন। যদি আপনি নাও জানেন, নাও দেখেন কোনো ডিকশনারিতে, সেক্ষেত্রে আপনি এটা করলেন, নো প্রবলেম। ইজ দ্যাট that is not the end. ডেফিনেশন যখন আপনি দিতে যাবেন, ইন্ট্রোডাকশনের পরে ডেফিনেশন আসবে, প্রত্যেকটা টপিকের ডেফিনেশন। আমি একটু সবাইকে একটু ব্যাপারটা ক্লিয়ার করি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিলাম। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আপনি যেটা দিলেন সেটা তো দিলেন। ইন্ট্রোডাকশনের মধ্যে কাহিনী আছে একটা, ঠিক আছে? এরপর আসেন, দেখেন সুন্দর সুন্দর কারো ভালো লাগে না। তারপরে আমরা যেটা করতেছি, লিটারাল মিনিং এর পয়েন্টের নাম দিয়ে লিখবো না, দিতে পারেন। আমি হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, লিটারাল মিনিং অফ ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, লিটারাল মিনিং অফ ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? ওয়ার্ল্ডলি মিনিং অফ ক্লাইমেট চেঞ্জ, হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, এটা দিলেন আপনি। তা আমরা বললাম ডেফিনেশন। ডেফিনেশনের ক্ষেত্রে কি কি আসলো? ডেফিনেশনের ক্ষেত্রে আমি প্রথম কি দিলাম, আমি এটা প্রথম দিলাম হচ্ছে ডেফিনেশন কি কি থাকতে পারে লক্ষ্য করেন। প্রথমটা হচ্ছে লিটারাল মিনিং, যেটাকে আমরা বলছি। কি বললাম আমরা? 1 নাম্বারটা লিটারাল মিনিং। শুরুবে এখন এটা করতে গেলে তো ঝামেলা হবে রে বাপ, একটু কষ্ট করে দেখেন। লিটারাল মিনিংটা দিলেন আপনারা। লিটারাল মিনিং মানে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, এবার দেখেন 2 নম্বরটা আপনি কি দেবেন। 2 নম্বরটা হচ্ছে, সোনামণিরা মাথায় রাখবেন, যে কোনো কিছুর আপনার ডেফিনেশন 3টা দিতে হবে আপনাকে, মোস্টলি 3। যদি আপনি মনে করেন যে আমি রিসার্চ করতেছি, আমার লেখাটা রিসার্চের মতো লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনার স্টার্টিং এ বুঝাই দেবে যে তুমি কোন ধানের থেকে আসা চাল, কোন গোয়ালের গরু, এটা প্রথমে বোঝা যাবে। তো এটা কিভাবে বোঝা যাবে? লিটারাল মিনিং দেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে এই, এবং লিটারাল মিনিংটা আমরা বলেছি কোত্থেকে দিতে, লিটারাল মিনিং আমরা বলেছি হচ্ছে ফ্রম ডিকশনারি। ডিকশনারি। সেকেন্ড আমি কি দিব? সেকেন্ড দিতে গিয়ে আমাকে যেটা লাগবে সেটা কি লাগবে? সেকেন্ড লাগবে হচ্ছে আরেকটা ডেফিনেশন। হোয়াট কাইন্ড অফ ডেফিনেশন ইজ দ্যাট?
এই ডেফিনেশনটা হচ্ছে অ্যাকর্ডিং টু, এবার হচ্ছে সেকেন্ডারি ডেফিনেশন। সেকেন্ডারি ডেফিনেশন হচ্ছে কি? সেকেন্ডারি ডেফিনেশন হচ্ছে এরকম ডেফিনেশন দেওয়ার মতো অনেকগুলো জায়গা আছে, যেমন উইকিপিডিয়া। কথা বোঝা গেছে? আমরা ডিকশনারি ডেফিনেশনটা কেন ওয়ার্ড বাই ওয়ার্ড ডেফিনেশন দিচ্ছি আমরা, কিন্তু এর পরেরটা যেটা উইকিপিডিয়ার কথা বলছি আমরা, অ্যাকর্ডিং টু গুগল, অ্যাকর্ডিং টু অন্যান্য কোনো সাইট, যে কোনো সাইট অথবা উইকিপিডিয়ার ডেফিনেশন, সাইট অথবা উইকিপিডিয়া ডেফিনেশন। সাধারণত উইকিপিডিয়া ডেফিনেশন একটা খুবই জরুরি হয়ে পড়ে, ঠিক আছে? উইকিপিডিয়া ডেফিনেশনটা কি? যে কোনো সাইট অথবা যে কোনো সামহাও আমাদের যেই যে এগুলো রয়েছে, ন্যাশনাল জিওগ্রাফি, ঠিক আছে, নেট জিও, নেট জিও, ঠিক আছে, এই টাইপের কোনো একটা যে সাইট, ওই সাইটের যে ইয়েটা, অথবা বিবিসি, বিবিসির ব্যাপারটা আপনি মাথায় রাখতে পারেন। এগুলো, এগুলোর যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা আপনি 2 নাম্বার ডেফিনেশনে দিলেন। এগুলোর জিনিসগুলো আপনি খুব সহজে আনতে পারবেন। 3 নাম্বার ডেফিনেশনটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 3 নাম্বার ডেফিনেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড হোয়াট ইজ দ্য 3 নাম্বার ডেফিনেশন? 3 নাম্বার ডেফিনেশনটা কি? 3 নাম্বার ডেফিনেশনটা হচ্ছে যে টপিকটা আমরা আলোচনা করছি, সেই টপিকের সাথে সরাসরি কানেক্টেড কোনো সংস্থা থেকে আনা ডেফিনেশন। কথাটা কি বুঝতে পেরেছেন? যেই টপিকটা আমরা আলোচনা করছি, সেই টপিকটা সরাসরি আনা কোনো ডেফিনেশন। এখন বলেন, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সরাসরি কানেক্টেড এমন কি সংস্থা আছে যেটি ক্লাইমেট চেঞ্জ নিয়ে সরাসরি কাজ করছে? এই যে আপনারা এখন যখন এসে লিখবেন, তখন সেক্ষেত্রে আপনি এসে যাই পান না কেন, আপনার মধ্যে এই জিনিসগুলো ঢুকবে এখন। আর আমি চাই আপনার মধ্যে এই জিনিসটা ঢুকুক। ঢুকলেই আপনি তখন বুঝতে পারবেন। সিওপি কপ কি কোন সংস্থা? আইপিসিসি, ইয়েস আইপিসিসি। ইউএনএফসিসি, ইয়েস ইউএনএফসিসি। হ্যাঁ ঠিক আছে, আরেকটা আছে আইপিসিসি ইজ মোস্ট রিলেটেড। আরেকটা আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি। কি রে ভাই, ওটা ওটা কেন কাকেও বলতেছে না কেন? সিওপি তো হচ্ছে আপনার বেসিক্যালি মানে ইটস এ সাইড সাইড অর্গানাইজেশন। আর্ট সামিট ইজ এ সামিট। ইউএফসিসিসি এটা ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য স্টিল। আপনার কাছে কি মনে হয় ইউএফসিসিসি এখন থেকে কাজ করতেছিল? আপনাদের একটু একটু যদি আমি মনে করিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে ইয়েস তাইফুল, গ্রিন পিস। গ্রিন পিস হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে কাজ করা এবং সবচেয়ে অ্যাক্টিভ এদের কর্মীরা। যে কোনো কিছুতে গ্রিন পিস কর্মীদেরকে আমরা দেখতে পাই। কথা বুঝতে পারছেন? গ্রিন পিস হচ্ছে এই এই কর্মীদেরকে আমরা যে কোনো কিছুতে খুব দ্রুত দেখতে পাই। আমরা যে কোনো কিছুতে খুব তারা খুব মানে রিঅ্যাক্টিভ এবং সরি নট রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ, হ্যাঁ। এখন আপনারা যেগুলো এই যে কপের কথা বলছেন, কপের কাছ থেকে এটা পাবেন কিনা আমি আমার আমি আই এম ইন আ বিট কনফিউজড। বাট আইপিসিসি, ইউএফসিসি এবং আপনার গ্রিন পিস, এই তিনটা যে কোনো একটা থেকে, মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ভেরি রিলেটেড টু, রিলেভেন্ট টু দ্য টপিক। যদি রিলেভেন্ট টপিক, রিলেভেন্ট কোনো একটি সংস্থা থেকে যদি আপনি ডেফিনেশন দিতে পারেন, দ্যাট উইল বি ভেরি নাইস। ফ্রম রিলেটেড অর্গানাইজেশন। এই ডেফিনেশন 3টা আসবে, মনে রাখবেন। এই 3টা ডেফিনেশন থেকে কমপক্ষে 3টা না হলো 2টা আসা উচিত। কথা বোঝা গেছে? এই 3টা ডেফিনেশন থেকে কমপক্ষে, যদি 3টা নাও আসে, কমপক্ষে 2টো ডেফিনেশন আসা উচিত।
বোঝা গেছে? ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, সবাই ক্লিয়ার? ব্যাপারটা বুঝছেন কিনা একটু আমাকে ফিডব্যাক দেন। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা একটু ফিডব্যাক দেন তো আমাদের। একটু পর্যন্ত ঠিক মতো ক্লিয়ার কি বুঝতে পেরেছেন কিনা? এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? যৌক্তিক যৌক্তিক ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, মানে এটার যৌক্তিকতা কতটুকু বা ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেছে কিনা? ওকে, এটা করার পরে এবার আমাকে বলেন, আমাদের কিন্তু অলরেডি 4টা প্যারা হয়ে গেছে। আমাদের কিন্তু অলরেডি 4টা প্যারা হয়ে গেছে। 5th প্যারাতে যাচ্ছি আমরা এখন। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, হোয়াট উড বি দ্য 5th প্যারা? 5th প্যারার টপিকটা কি হওয়া উচিত? 5th প্যারার টপিকটা কি হওয়া উচিত? সাইদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই আপনি যে স্যার মানে উইকিপিডিয়া সাইট, বিবিসি সাইট বা ওই টপিক রিলেটেড যদি কোনো সংস্থা থাকে সেগুলোর যে মানে ডেফিনেশন গুলো অ্যাড করতে বললেন স্যার, সেটা কি স্যার একটা পয়েন্টের মধ্যে পড়লো না স্যার? ডেফিনেশন, ইন্ট্রোডাকশনের মধ্যে। না, ইন্ট্রোডাকশনের মধ্যে পড়া। আমরা আমরা এখন ইন্ট্রোডাকশন নিয়েই কাজ করতেছি। কথা বুঝতে পেরেছেন? আমরা এখনো ইন্ট্রোডাকশন নিয়েই কাজ করতেছি। ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে টপিকটা আপনি প্লেস করলেন। সেকেন্ড হচ্ছে যে এই জিনিসটা কি। জি স্যার। হ্যাঁ, আমি এটা নিয়ে কথা না বলেই যদি আমি এটা নিয়ে কজ বলা শুরু করি, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা তো হলো না। এটাই তো পয়েন্ট। দেখেন, আপনি কজগুলো যখন বলতে যাচ্ছেন, আপনি কজগুলো পয়েন্ট আকারে বলে শেষ করে দিতে পারবেন। কিন্তু জিনিসটা কি, যদি আমি এটাই বলতে না পারি, তাহলে সেক্ষেত্রে তো ব্যাপারটা হয় নাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? এরকম অনেকগুলো কজ আছে যে কজগুলো একটা একটা পয়েন্ট আকারে চলে আসে। স্যার তাহলে ব্যাপারটা স্যার এরকম না যে আমি ইন্ট্রোডাকশনের মধ্যে আমার ডেফিনেশনটা হচ্ছে, এই ডেফিনেশনের মধ্যে আবার 2-3টা ডেফিনেশন আমি দিচ্ছি। ইয়েস, ডেফিনেশন দিতে হবে আপনাকে, 2-3টা ডেফিনেশন। জি স্যার, তাহলে মানে মূলত আমার পয়েন্ট তো তাহলে স্যার একটা হলো না স্যার, না, ইন্ট্রোডাকশন। পয়েন্ট একটা না, পয়েন্ট প্রত্যেকে একটা হলো পয়েন্ট। আমরা তো শুরু করার জন্য যেটা দিচ্ছি ওটা ইন্ট্রোডাকশন দিলাম। ডেফিনেশন ইজ জি স্যার। অ্যানাদার পয়েন্ট। ডেফিনেশনের মধ্যে 3টা পয়েন্ট ডেফিনেশন ইজ আলাদা আছে। অ্যানাদার পয়েন্ট। ওকে। হ্যাঁ, ওকে স্যার, তো তো ওগুলো আলাদা ডেফিনেশনের আলাদা ভিতরে প্যারা, আবার 3টা। আলাদা আলাদা প্যারা যাবে, আলাদা আলাদা প্যারা যাবে ওটাতে। ডেফিনেশনের মধ্যে আলাদা প্যারা 3টা স্যার, হ্যাঁ এই হ্যাঁ, তো। অবশ্যই এটা আলাদা আলাদা প্যারা যাবে প্রত্যেকটা। আচ্ছা আচ্ছা এটা তাহলে স্যার লিটারাল সেটা কি ডেফিনেশন। পয়েন্ট হিসেবে কাউন্ট হয় স্যার? পয়েন্ট হিসেবে কাউন্ট, এটা তো খুব জরুরি কোনো মানে ডিসকাশন না যে আচ্ছা আমাদের আচ্ছা পয়েন্ট হিসেবে কাউন্ট হয়েছে কি না। এই ডিসকাশন কেন আসবে আপনাদের এখন? আপনাদের ওই বয়স নাই যে কয়টা পয়েন্ট লিখছেন আপনি, আচ্ছা আচ্ছা। কয়টা প্যারা লিখছেন। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু আস। জি স্যার, ম্যাটেরিয়াল দরকার ভিতরে, পয়েন্ট ইজ দ্যাটস দ্য ডাজন্ট। পয়েন্ট, ইয়া। ম্যাটেরিয়াল ইম্পর্টেন্ট। আমাদের কাছে এই ডিসকাশন গুলো ক্লাস 9-10-এ বলবে কত প্যারা লিখছো, কত পেজ লিখছো। এগুলো এখন আমি এখনো দেখি যে আমাকে এখনো স্টুডেন্টরা জি জিজ্ঞেস জি করে যে স্যার স্যার। কয়টা প্যারা লিখছি, স্যার আ- আম- কয়টা আম- পেজ লিখছি। এবার তো 42তম বিসিএস স্যার, এই অ্যাডমিনে সুপারিশ প্রাপ্ত এক বড় ভাই আছে আমার, তো তিনি আমাকে বললো যে তিনি নাকি এসএ লিখছে মাত্র 4.5 পেজ, কিন্তু ম্যাটেরিয়াল দিচ্ছে সেরকম ম্যাটেরিয়াল। আমি দ্যাটস দ্য পয়েন্ট। আমি আরেকটা আপনার কথা মতো আমি আরেকটা জিনিস আমি একটা অ্যাড করি। আমার একটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, 33তম বিসিএস এর। তো 33তম বিসিএস এর এই স্টুডেন্টটাকে মানে সামহাও ও হচ্ছে একটা বারুদ ছিল। ও বারুদ, বারুদ মানে হচ্ছে ওরা একটা বই দিলেন আপনি, বই দিয়ে বললেন যে এত মোটা একটা বই দিলেন আপনি, বই দিয়ে বললেন যে ওকে সুমি, তোমাকে, এর নাম ছিল সুমি, তোমাকে আমি দিলাম 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহের মধ্যে তুমি বইটা পড়ে আমারে তুমি মুখস্থ বললাম। সে আপনাকে লাইন বাই লাইন বলে দিল। কথা ওয়াও। বুঝতে পারছেন? ও জি এরকম, এরকম বারুদ। তো সে একবার আমার কাছে একটা পরীক্ষা দিছে। মেয়েটার সমস্যাটা হচ্ছে ও কোনোভাবেই নর্মালি কথা বলতে পারে না। ও মানে সামহাও কথা বলতে গেলে উত্তেজিত হয়ে যায়। ওর প্রবলেমই হচ্ছে এটা, এবং সবসময় প্রবলেম ধরাটা খাইতো সে ভাইভাতে গিয়ে। আমি বারবার ওকে বলতাম যে এই জায়গা ঠিক করতে হবে আপনাকে, বাট সামহাও ওই তো যে মানে ভাবে প্রবলেম তো বুঝতে পারতেছে। জি স্যার। বাট তার এই জিনিসটা অসাধারণ, সে পুরো বই মুখস্থ হতে পারত। সে একটা আমার কাছে এসে পরীক্ষা, মানে আমার কাছে একটা পরীক্ষা দিচ্ছে। তাকে যারা মানে বুঝাইছে যে এসে, আমি এসে তখন পড়াই নাই ওদেরকে, পড়াইছে তারা মানে বুঝাইছে যে এসের মধ্যে যত রকমের শুধুমাত্র আপনার কি বলে এটাকে, পাই চার্ট, বার চার্ট, যত রকমের রিপোর্ট যা আছে যত দিতে পারবে তত মার্কস। সে ওই জি এসের স্যার। মধ্যে আউট অফ 20 পাইছে কত, 7 নাকি 8 পাইছে। সে তো
পুরা মাথা খারাপ, স্যার কেন স্যার আমি এত কম পাইছি, আমি এত জিনিস, সে পুরা মানে পুরো একটা রিসার্চ পেপারের মতো সব দিয়ে দিছে ওখানে। মানে আমার মনে হয় সে কি বলে এটাকে, মানে আমরা যেটাকে বলি যে বার চার্ট, পাই চার্ট, এই টাইপের চার্ট মনে হয় সে 12 থেকে 15টা দিচ্ছে, এবং সবগুলো অথেন্টিক তথ্য, ওই যে তার মুখস্থ থাকে। পয়েন্ট জি হচ্ছে স্যার। কি, আমাদের তো এগুলো তো মানে শুধু ওগুলো দিলেই যদি এসে মার্কস আসতো, তাহলে তো মানে এরকম এই সুমির মতো অনেকেই ছিল যারা আলটিমেটলি মানে ক্যাডারে বেড়ে যেত। এস এর তাহলে স্যার মধ্যে কি করলে আপনার, ভালো হতো স্যার? দ্যাটস দ্য পয়েন্ট, এস এর মধ্যে আপনার এই প্রেজেন্টেবিলিটি থাকতে হবে, এস এর মধ্যে আপনার স্টেপ বাই স্টেপ জিনিস থাকতে হবে, এস এর মধ্যে আপনার রিসার্চ থাকতে হবে, এস এর মধ্যে আপনার রিলেভেন্স থাকতে হবে। আপনি একটা তথ্য দিলেন, তার প্লেসমেন্ট ইম্পর্টেন্ট। আপনি একটা কোড, আরে আমি বলছি আরে 10টা কোড দিছি, 10টা কোড দিয়ে লাভ কি? আমি আপনাকে আরেকটা কথা বলি। আমি তখন আমি 9-এ পড়ি, না 10, নিউটন, জি আমরা নিউটন বলতাম তখন। তো নিউটনে থাকা অবস্থায় 10ই ধরেন, 10-এ থাকা জি অবস্থায় স্যার। আমি একবার একটা এসএ কম্পিটিশনে অংশগ্রহণ করি। আমার বাবা তখন রামগড় সরকারি ডিগ্রি কলেজে, উনি তখন অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। তো আমি এইটা অংশগ্রহণ করার জন্য আমি আমাদের যে থানা পর্যায়ে ফার্স্ট হয়েছি, এরপরে জেলা পর্যায়ে খাগড়াছড়িতে গেছি, খাগড়াছড়িতে ফার্স্ট হয়েছি, এরপরে আপনার বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে ফার্স্ট হয়েছি এসে এসে প্রতিযোগিতায়। এখন চট্টগ্রাম যখন যাচ্ছি, তখন চট্টগ্রাম জেলা স্কুল যেটা, ওই চট্টগ্রাম জেলা স্কুলের যে হেডমাস্টার স্যার, উনি আমাদের সবাইকে নিয়ে গেছে, পুরো ওই আমাদের পুরো ওই জেলার যারা যারা আছে তাদের রেসপন্সিবিলিটি ওই স্যারের আন্ডারে ছিল। তো স্যার গেছে আমাদের সবাইকে নিয়ে। তো চট্টগ্রামের যখন বিভাগীয় পর্যায়ে আমরা অ্যাটেন্ড করতেছি, চকবাজার চট্টগ্রামে একটা জায়গা ছিল, আমি প্রথমবার মতো চট্টগ্রাম, হ্যাঁ প্রথমবার মতো চট্টগ্রাম গিয়েছি তখন। তো স্যার চকবাজার একটা হোটেল ছিল, সেই হোটেলে আমাদের সবাইকে নিয়ে ওখানে উঠছে। তো পরের দিন আমাদের এসের কম্পিটিশন, বাট স্যার সবার সঙ্গে কথা বলতেছে, তখন রাত 9টা বা 8:30টার দিকে কথা বলতেছে। তো বলতে গিয়ে বলতেছে এসএতে ফার্স্ট হয়েছে কে, স্যার কথা বলতেছে, সবার সাথে কথা বলতেছে। এখানে অনেকে অনেক ব্যাপারে ফার্স্ট হয়েছে। নর্মালি আপনি তো জানেন, ওই আমরা শিক্ষা সপ্তাহের জন্য প্রোগ্রামগুলো হয় না, আপনাদের এখনো মনে হয় আপনারা করে আসছেন জি এগুলো, স্যার। ওই জি শিক্ষা জি জি সপ্তাহে। স্যার। হ্যাঁ। তো স্যার আমারে বলতেছে যে বলতেছে সবাইকে, বলতেছে এসএ থেকে ফার্স্ট হয়েছে, তখন আমি হাত পাশে একজন আমাকে বলতেছে, আমাকে গুতা দিয়ে বলছে, ও স্যার ও ফার্স্ট হয়েছে। তো স্যার আমারে বলতেছে, তুমি যে এসএটা লিখছো, ওই এসএটা আমি লিখে দিছি। তাও এটা বলতেছে কে, এটা হচ্ছে একটা জেলা স্কুলের হেডমাস্টার, উনি আমাদের মতো পোলাপান মানুষ করছে। উনি বলতেছে তোমার এসেটা আমি রেখে দিছি, তোমার এসেটা খুব ভালো হয়েছে। কথা বুঝছেন? জি স্যার। এবার আমি আপনাকে খুব মজার কথা বলি, ওই এসেতে আমি 2টা কোড দিছি, যে 2টা কোডের কোনো অস্তিত্ব নাই। তাহলে কিভাবে স্যার? দ্যাটস দ্য পয়েন্ট। আপনি ফাও ম্যাটেরিয়াল দিয়েও স্যারদের কাছ থেকে প্রশংসা করে দিতে পারবেন, যদি আপনি সামহাও ওটার প্রেজেন্টেশন ঠিক দিতে পারেন। কথাই বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, বুঝতে পারছি স্যার। জি স্যার। আপনার রেলেভেন্স এমন ভাবে হবে, আপনি এমন ভাবে সেট করবেন জিনিসগুলো, যাতে করে মনে হবে যে আরে এটা তো এভাবেই এখানে এই জায়গাটার মধ্যে জন্য উনি কোডটা বলছে হ্যাঁ এই হ্যাঁ স্যার। ছেলেটা এখানে লেখার জন্য। কিন্তু ও জি স্যার, যেটা দিছে, ট্যাকটিক্যাল ওর স্যার। মানে একের পর এক 20টা দিয়ে দিছে, বাট মার্কস পাইছে হচ্ছে ওভারঅল 30%, 35%। এসে এই জিনিস আমাদেরকে এটা বুঝতে হবে। আপনি মনে করলেন যে লিখে দিয়ে ফাটাই ফেললেন, আর মার্কস, পোলাপান কেন মার্কস পায় না? স্যার আমি আরেকটা বিষয় ডিসকাশন করতে চাচ্ছি আপনার সাথে স্যার। এই যে কিছুদিন আগে একটা এক্সামের মধ্যে স্যার ওখানে মানে বাংলা রচনা চাইছিল যে উন্নয়নের অগ্রগতির যাত্রায় মেট্রো রেলের ভূমিকা। তো ওইখানে আমি যখন শুরু করছি মানে রচনাটা, ফার্স্টই তো আমাদের যেটা আর কি মানে ট্রেডিশনাল নিয়ম, যেটা ভূমিকা দিয়ে স্টার্ট করছি। তো এই ভূমিকা লেখার পরে আমি স্যার ফার্স্টেই লিখেছি একটা কবিতার মতো যে উন্নয়নের অগ্রগতির অপ্রতিরোধ্য ধারায় চলছে দেশ, দেশ হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ। তো এরকম ভাবে স্টার্ট করা কতটুকু যুক্তিযুক্ত স্যার? আহ, কি আপনি প্রথম পার্টটা কে দিয়েছেন? ভূমিকা লিখছি, ভূমিকা লেখার পরে আমি ফার্স্টে এই লাইনটা দিয়ে শুরু করছি, মানে যে আবার নিচে কোটে শুনতে লিখছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এভাবে আর কি দিয়ে দিচ্ছি আমি। আপনার এই এই ধরনের জিনিসগুলো ধরুন আপনি যদি প্রথম দিকে দেন কেমন, তখন একটা প্রবলেম হয় কি জানেন, মনে হয় যে আপনি তেল দিচ্ছেন, আলটিমেটলি আলটিমেটলি আমাদের তেল দিতে হবে, কিন্তু তেল দেওয়ার ব্যাপারটা এমন ভাবে দিতে হবে, দেওয়া উচিত হচ্ছে এমন জায়গায় যেখান থেকে কি ইমপ্রেশনটা থেকে যায়। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এটা আপনি একদম শেষে গিয়ে দেন, মানে একদম লাস্ট দিয়ে এটা শেষ করেন, আচ্ছা আচ্ছা স্যার। দ্যাট উড বি নাইস।
আমরা সাধারণত এটা এক্সপেক্টই করি শেষে আপনি একটা চমক দিয়ে শেষ করবেন। চমক দিয়ে আপনি মানে হচ্ছে এই যে এতগুলো ডিসকাশন আমরা করলাম তার মধ্যে সবচেয়ে প্রপার যে ইয়েটা আমরা যে নির্যাসটা পেলাম সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মধ্যে উন্নত হচ্ছে, এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর বাণী দিয়ে আমরা শেষ করছি আজকে। এই কথাগুলো শেষ করে আপনি লাস্ট লাইনটা দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যে এই লাইনটা দিলেন, দেওয়ার পর জি আপনি স্যার। পরের লাইনটা কি দিয়েছেন? আপনি দিচ্ছেন এটা পরের লাইনটা, হ্যাঁ প্রথমে আমি এই 4টা লাইন, মানে 4 লাইন না 3 লাইন হয়েছে এই কথাটা, তো নিচে কোটেশন দিছি, তারপর আমি হচ্ছে মেট্রো রেলের যে ভূমিকাটা, মেট্রো রেল কবে উদ্বোধন হয়েছে বা মেট্রো রেল কারা সহায়তা করতেছে মেট্রো রেল তৈরি করার পিছনে, এটার এগুলা দিচ্ছি আমি তার ভূমিকাতে। তারপর আচ্ছা, আমরা একটা কথা বলি, আমরা বলি যে কোটেশনের কয়েকটা ব্যাপার আছে। আমরা বলি যে পোস্ট শক, আমরা বলি যে প্লেসমেন্ট অফ কোটেশনের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ল্যান্ডিং, আর একটা হচ্ছে আফটার ইফেক্ট অফ কোটেশন। কথা বুঝতে পারছেন? জি স্যার। আফটার ইফেক্ট অফ কোটেশন এবং ল্যান্ডিং অফ কোটেশন এগুলো যদি প্রপার না হয় তাহলে সেক্ষেত্রে এটা রিলেভেন্স পায় না। পয়েন্টটা বুঝতে পেরেছেন? এটা আগামী ক্লাসে আমরা জি ডিসকাস স্যার। করবো। আমরা এটাকে বলি মার্ক করার জন্য কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করবো আগামী ক্লাসে। আজকে আপাতত এখানে সাইড ইয়ে করে দেন, আগামী ক্লাসে আমরা এটা নিয়ে কথা জি বলবো। এই ওকে পয়েন্টটা স্যার, ওই আগামী ওকে ক্লাসে স্যার, আসবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এখন দেখেন যেটা নিয়ে কথা বলছিলাম আমরা এই জায়গাতে এসে আমরা তাহলে ফিফথ প্যারাতে গিয়ে আমরা কি করবো আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি না। আমরা এই জায়গাটাতে এমন একটা জিনিস আনতে হবে, আমরা এখন পর্যন্ত 4টা পয়েন্ট কিন্তু লিখে ফেলছি। ফার্স্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে ডিটেইল ডেফিনেশন, থার্ড হচ্ছে আপনার যে কোনো উইকিপিডিয়া অথবা সামহাউ এনি সোর্স ডেফিনেশন, ফোর্থ হচ্ছে আমরা বললাম যে রিলেটেড অর্গানাইজেশন ডেফিনেশন। এগুলো প্রত্যেকটা একটা একটা প্যারা হচ্ছে। প্যারা হওয়ার পরে কিন্তু আমি এবার সামনে যাচ্ছি, এবং এই ডেফিনেশন গুলো অনেক বড় আকার ডেফিনেশন হওয়ার দরকার নাই। এই ডেফিনেশন গুলো আপনি এটা নিয়ে কাজ করেছেন, এটা প্রমাণ দিচ্ছে। এটা নিয়ে আপনি বলছেন, এটার বিভিন্ন লোকজন বিভিন্ন ক্ষেত্র থেকে এই জিনিসগুলোকে এভাবে দেখছে, আপনি এটা বোঝানোর চেষ্টা করছেন। এই ডেফিনেশনের পরে আমাদের ফিফথ যেটি, দ্যাট শুড বি সামথিং রেলেভেন্ট। যে রেলেভেন্স থেকে আমরা এবার জাম্প করব আমাদের এখন আপনি ডেফিনেশন থেকে চট করে যদি আপনি বলেন যে কজেস অফ, এটা খাবে না, দ্যাট ইজ নট রেলেভেন্ট। এই রেলেভেন্সের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা প্যারার পরে প্রত্যেকটা প্যারা কোনটার পরে কোনটা আসতেছে, এই কথাটার মধ্যে সামহাউ আনার জন্য আপনি একটু নিজেকে মানে এই জায়গাটাতে রিলেভেন্সটা খুঁজতে হবে আপনাকে। এবার আসেন এই জায়গাটাতে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে প্রেভেলেন্স দিয়ে একটা কথা বলছিলাম, মানে বাসার বলছিল প্রেভেলেন্সের যে ব্যাপারটা বলছে, এই প্রেভেলেন্সের ব্যাপারটা আপনি ইচ্ছে করলে আমরা এটা বলতে পারি, এটা এই প্যারাটাকে আমরা প্রেভেলেন্স অফ এটা, অথবা এই ব্যাকগ্রাউন্ডের কথাটা যেটা বলতেছিল সে ব্যাকগ্রাউন্ড না বলে প্রেভেলেন্স ওয়ার্ডটা ইজ এ গুড ওয়ার্ড। আরেকটা হচ্ছে দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ এটা, দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ এটা। এটার জন্য কোনো প্যারাও আপনি ইউজ না করলে পারেন, মানে কোনো পয়েন্ট ইউজ না করতে পারেন আপনি, কোনো প্রবলেম নাই। কোনো পয়েন্ট ছাড়াই আপনি এই ডেফিনেশন গুলোর পরপরই আপনি ইচ্ছে করলে এই জিনিসটা দিতে পারেন। এখানে আপনি ডিসকাস করবেন হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে আপনি 3-4টা জিনিস আপনি আলোচনা করবেন, ছোট ছোট, মানে এই বর্তমানে এটা নিয়ে সবাই উদ্বিগ্ন কেন, বটম, আচ্ছা সামহাউ আমি কিভাবে বটম লাইন কি এই পুরো এই প্যারাটা আমরা এই ফিফথ প্যারাতে গিয়ে আমরা যখন ফিফথ প্যারাটা দেখাবো, এই ফিফথ প্যারাটা কি থাকবে? ফিফথ প্যারা থাকবে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য টপিক অফ দ্য টপিক। টপিক মানে হচ্ছে এবার আপনি টপিক যেটাই বলেন, আর আমাদের ক্ষেত্রে আমাদের এই টপিকটা কি, আমাদের প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে কি, আমাদের প্রেজেন্ট সিচুয়েশনটা হচ্ছে এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেমিনার যখন করতে যাই তখন ওই দেশের মধ্যে আমরা এখন দেখতে পাই পজিশন হচ্ছে, লোকজন বিভিন্ন ইয়াতে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সামহাও আমাদের বিভিন্ন অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তীব্র গরম বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সামহাও বিভিন্ন সাগরের বিভিন্ন প্রাণীগুলো তীরে এসে পড়ে আছে। এরকম জিনিসগুলো দেখতে পাচ্ছি। এগুলো আলটিমেটলি হচ্ছে আমাদের গ্লোবাল যে ওয়ার্মিং, এই ওয়ার্মিং এর এই আলটিমেট ইম্প্যাক্ট গুলোই আমরা আলটিমেটলি আমাদের আশেপাশে আমরা খুব রিলেভেন্সলি দেখতে পাচ্ছি। এই টাইপের একটা কথা হয়ে কথাগুলো এখানে দেখতে পাচ্ছি। তো মানে হচ্ছে আমরা আবার গ্লোবাল ওয়ার্মিং এ ফিরে আসছি, অথবা আমরা আবার ক্লাইমেট চেঞ্জে ফিরে আসছি। ক্লাইমেট চেঞ্জে ফিরে আসার পরে এবার হচ্ছে আমরা এবার মূল ইয়েতে যাব। এখন দেখেন টিপিক্যালি যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতে যাই তখন এরপরে আমরা এই ফিফথ টপিকটা যাওয়ার পরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এবারে খুবই সিম্পল কথা আছে, আমরা এবারে কজ যাবে, ইফেক্ট যাবে, ইম্প্যাক্ট আসবে, কজ এর পরে ইম্প্যাক্ট আসবে। এখন কথা হচ্ছে কজগুলো যখন আপনি লিখবেন, আপনি কজগুলোকে ধরুন আমি একটা কজ দিয়ে ডিফারেন্সটা দিচ্ছি আপনারা তো আপনাদের মতো করে বিভিন্নভাবে এটাকে সাজাবেন, কোনো প্রবলেম নাই।
ধরুন আমি এটা পরে এবার আমরা যাবো এটা কজে, ঠিক আছে? আচ্ছা, কজ দিব আমরা। এই কজেস অফ সামহাউ আমি এটা লিখবো। এই কজেস অফ যখন আমি লিখতে যাব, দ্যাট শুড নট বি আ পয়েন্ট বেসড প্যারা, দ্যাট শুড বি এ টাইটেল। কারণ হচ্ছে আপনি এই কজেস গুলোর পরে আপনি সেমি পয়েন্ট সাব পয়েন্ট আসবে। সেমি পয়েন্ট সাব পয়েন্টের ব্যাপারটা আমরা অনেকেই জানি না। সেমি পয়েন্ট সাব পয়েন্টটা কি? কজেস যখন আপনি দিবেন তখন আপনি একদম উপরে আপনি দিচ্ছেন না, আপনি অলরেডি তো দিচ্ছেন নামটা, ঠিক আছে? কজেস আপনি জাস্ট এভাবে এখান থেকে দিবেন কজেস, দিজ আর বিগ পয়েন্ট, কজেস অফ ক্লাইমেট চেঞ্জ দিলাম, দিয়ে আমি এটাকে মাঝখানে হবে এটা দিলাম। দেওয়ার পরে এবার আমি সামহাউ এবার এটাকে আমি ভাঙবো। কজেস এর ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা অনেক সময় এটা করতে পারি না। যদি আমরা ক্লাস সিস্টেমে এটাকে ভাঙতে পারি তাহলে সেক্ষেত্রে ক্যাটাগরিক্যালি ভাঙতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা খুব সুন্দর ডিসকাসিং একটা পয়েন্টে চলে যায় এবং এটা তখন দেখতে ভালো লাগে এবং আপনি ডিসকাশনটাও অনেক বেশি ক্যাটাগরাইজড হয়। যেমন কজেস অফ ক্লাইমেট চেঞ্জ বলার পরে আপনি কজগুলোকে যদি ভেঙে ফেলতে পারেন, কি কি কজ? যেমন ন্যাচারাল কজ, আপনার কাছে মনে হচ্ছে যে এটা ন্যাচারাল কজের কারণে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, যে এটার মধ্যে মানুষের কোনো হাত নাই, এটা মানুষের কোনো হাত নাই, এই মানুষের কোনো মানে এটা নাই, ন্যাচারালি এটা এই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এভাবে। সামহাউ ধরুন আপনি সূর্যের মধ্যে আপনার 10-15 বছরের মধ্যে হঠাৎ করে সূর্যের মধ্যে আপনার একটা বড় শিখা, একটা ওখানে একটা আপনার অগ্নুৎপাত হইলো সূর্যের মধ্যে। তো সূর্যের অগ্নুৎপাত হওয়ার সাথে সাথে দেখা গেছে ওখানে আপনার বায়োলজিক্যাল চেঞ্জ হয়েছে, ঠিক আছে? বায়োলজিক্যাল চেঞ্জ হওয়ার কারণে আলটিমেটলি পৃথিবীতে তাপ বেড়ে গেছে। তো ওই তাপ বেড়ে যাওয়ার মূল যে উপাদানটা, মূল যে ইয়েটা, সেটার জন্য আলটিমেটলি আমাদের এখানে 2-1 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে, সেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। সো এটা একটা ইম্প্যাক্ট পড়তে পারে, যেটার জন্য মানুষ কোনোভাবেই দায়ী না। ভালো কথা, এটা হচ্ছে ন্যাচারাল কজ। এবার এই ন্যাচারাল কজ এরকম আরো অনেকগুলো থাকলো, ভালো কথা। এবার হিউম্যান কজ, হিউম্যান ম্যানমেড কজেস। ম্যানমেড কজের মধ্যে এবার আপনি যখন ম্যানমেড কজের মধ্যে আপনি বলতে গেলে এটাকে ভেঙে ফেলেন। ম্যানমেড কজ দিয়ে আপনি এবার সাবটাইটেল দিলেন যে ইন্টারন্যাশনাল কজেস, ন্যাশনাল কজেস, ঠিক আছে? এবার আপনি ইচ্ছে করলে ওখানে আরেকটা পয়েন্ট, ন্যাশনাল কজের মধ্যে আপনি লোকাল কজেস দিতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল কজেস। ইন্ডিভিজুয়াল কজ মানে হচ্ছে একজন ব্যক্তি কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে, একজন ব্যক্তি। ব্যক্তি কিভাবে ইম্প্যাক্ট ফেলে? ব্যক্তি ইম্প্যাক্ট ফেলতে পারে আপনি যখন সামহাউ একজন, আপনি নিজে ঘরে থাকা অবস্থায় যখন আপনি আপনার সচেতনতা থাকবে না যে আমি এসি যখন বেশি চালাচ্ছি এই জিনিসটা আমার জন্য গ্লোবাল ওয়ার্মিং এর একটা রেজাল্ট তৈরি করছে। আপনি যখন এটা ভাববেন যে আমি ব্যক্তিগতভাবে আমি যদি সচেতন না হওয়ার কারণে আমি একটা চারা পর্যন্ত লাগাচ্ছি না, আমার ঘরের পেছনে আমি একটা পর্যন্ত লাগাচ্ছি না, কিছুই লাগাচ্ছি না, সো আলটিমেটলি দিস উইল বি দ্য পয়েন্ট অফ ইয়োর ডিসকাশন। সো ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল রিজন হতে পারে, ইন্ডিভিজুয়াল কজেস থাকতে পারে, দিস অলসো কজেস। এগুলো আপনি এগুলো পয়েন্ট দ্রুত শেষ করে দিলেন। কজেস দিলেন, ইম্প্যাক্ট দিলেন, ইম্প্যাক্টগুলোর একই অবস্থা ক্যাটাগরাইজ করেন। সো কজেস হলে ক্যাটাগরি করা উচিত। আমরা কজেস দিয়ে ডিরেক্ট 3-4টা পয়েন্ট দিয়েই শেষ, খতম। দিজ আর নট রিসার্চ, দিজ আর নট রিসার্চ। রিসার্চের মধ্যে কি থাকবে? রিসার্চের ব্যাপার স্যাপার থাকবে। আপনি কাজ করছেন, আপনার কাজের মধ্যে রিসার্চের মতো করে জিনিসটা হতে হবে, এবং সেটা হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ক্যাটাগরাইজ করা। ক্যাটাগরাইজ দ্য পয়েন্টস। ক্যাটাগরাইজ পয়েন্ট করার পরে এবার আপনি ইম্প্যাক্টের মধ্যে ভাবে ক্যাটাগরাইজ করেন। ক্যাটাগরাইজ করে ফেলার পরে এরপরে এগুলোর মধ্যে এত বেশি সময় দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এগুলোর মধ্যে সময়টা দিয়ে শেষ করে তাড়াতাড়ি আপনাকে যেতে হবে হচ্ছে, কারণ এই জায়গাটাতে অনেকগুলো পয়েন্ট আছে যেটা আপনাকে আরো টাচ করতে হবে। লেটস হ্যাভ এ লুক, কি পয়েন্ট টাচ করতে হবে। যেমন এই যে আমরা অলরেডি একটা জিনিস আপনাদের জন্য লিখেছি, এই যে এটা হচ্ছে একটা নর্মাল গ্লোবাল ক্লাইমেট ক্রাইসিস দিয়ে সিম্পল একটা মানে একটা কমন একটাই আমি করতে গেছি, আমি ভুলেও গেছি এটা। দেখেন, তো এর মধ্যে দেখেন এগুলো আমাদের জন্য আমাদের মতো করে তারা করে নাই। দেখেন এই রিসেন্ট ক্লাইমেট সিনারি, এই যে রিসেন্ট ক্লাইমেট সিনারি যেটা আছে এটা কিন্তু আমাদের 5th প্যারার মতো করে দিতে পারতাম আমরা, 5th প্যারা। আচ্ছা, তো এটা আপনি ইচ্ছে করলে মানে রিসেন্ট ক্লাইমেট সিনারি যেটা আছে সেটা আপনি ইচ্ছে করলে এটা দিতে পারেন, এটা হচ্ছে 5th প্যারার জন্য। এবার ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট, এগুলো সবগুলো আলটিমেটলি ওদের মতো করে দিচ্ছে, ওরা তো এটাকে খুব একটা বেশি পাত্তা পেতে দেয় নাই। এই যে ন্যাচারাল কজেস, হিউম্যান ফ্যাক্টরস, এই যে এগুলো অলরেডি এরা ভাগ করছে তারা। এবার তারা ইম্প্যাক্ট অফ গ্লোবাল এটা কি কি হয়েছে এগুলো বলতেছে তারা, ভালো কথা, এগুলো ঠিক আছে, এগুলো সামনে যাচ্ছে। হিট ওয়েভস আসতেছে, এরপরে চেঞ্জ অফ ইকোসিস্টেম আসতেছে, এগুলো ওকে। এগুলোর পরে এই যে গ্লোবাল ইনিশিয়েটিভস, গ্লোবাল ইনিশিয়েটিভস, এই যে
এবার আপনার আর্থ সামিট 1992, কিয়োটো প্রোটোকল ইজ ইম্পর্টেন্ট, এগুলো ছোটবেলায় আমরা পড়ে আসছি। কিয়োটো প্রোটোকল বলতে গেলে প্রথম দিককার আর্থ সামিটের 1922 এর পর 1997 এ কিয়োটো প্রোটোকল সর্বপ্রথম আপনার একটা সিগনিফিকেন্ট একটা মুভ ছিল, যে মুভের মাধ্যমে আমরা গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা নিয়ে কাজ করা শুরু করি। সো কিয়োটো প্রোটোকল ইজ ইম্পর্টেন্ট, সব আনার দরকার নাই, আপনি এখানে ওভারঅল র্যান্ডম সব আনার প্রয়োজন নাই। রিসেন্ট প্লাস ইম্পর্টেন্ট, রিসেন্ট প্লাস ইম্পর্টেন্ট, যদি অনেকগুলো থাকে, জানি যে কনফারেন্স আছে, কোপ 3 তে আছে, প্যারিস এগ্রিমেন্ট ইজ ইম্পর্টেন্ট। এরপরে আমাদের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স মাদ্রিদেরটা, নেদারল্যান্ডেরটা 2020 তে 19 এগুলো সবগুলোর মধ্যে যেটাই ঠিক আছে, সেগুলো যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি আমাদের ইম্পর্টেন্ট এবং রিসেন্ট যেটা আছে সেটার মধ্যে আমরা ইয়ের মধ্যে যেটা করেছিলাম সেগুলো আমাদেরকে এই জায়গাগুলোতে আনতে হবে। এবং এগুলো সালটাল সহ উল্লেখ করার বিষয়টা তো আছে, এগুলো আপনারা তো জানেনই, সালটা উল্লেখ করার ব্যাপারটা, সাল উল্লেখ করে কোন কোন দেশ ছিল এখানের মধ্যে, কে ইয়ে করেছে, কোথায় এটা পোস্ট করেছে, এই কয়েকটা জিনিস যদি আপনি উল্লেখ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাপারটা খেয়ে যাবে। নাও এগুলো করার পরে এই প্রত্যেক ধরনের এসের মধ্যে তো এই জিনিসগুলো থাকবে, আমি তো জাস্ট ইয়ে নিয়ে কাজ করছি। প্রত্যেক ধরনের এসের পরে এগুলো থাকার পরে এই পয়েন্টগুলো শেষ করার পরে আপনি কোথায় যাবেন, লো করেন, এগুলো শেষ হলো। এগুলোর পরে আপনি শেষ করার আগের পয়েন্টটা কি হবে? সামাও আমি কনক্লুশন দিব। কনক্লুশনের আগের পয়েন্টটা সাধারণত কি হয়? কনক্লুশনের আগের পয়েন্টটা সাধারণত কি হয়? রেকমেন্ডেশন, ওভারঅল রিভিউ তো আসলে আমরা কনক্লুশনের মধ্যে দেই। রেকমেন্ডেশন যেগুলো সেগুলো আপনি তো আলটিমেটলি ইম্প্যাক্ট দেওয়ার পর রেকমেন্ডেশন তো আমরা দেই, ঠিক আছে। রেকমেন্ডেশন সবগুলোতে তো রেকমেন্ডেশন থাকে না, বা রেকমেন্ডেশন ক্যান বি আ সলিউশন। ওকে, দেখেন সব প্যারাতে রেকমেন্ডেশন থাকে না। না স্টেপ শুড বি টেকেন, এটা তো আপনি কনক্লুশন দিবেন। শোনেন, রেকমেন্ডেশনের মধ্যে কনক্লুশন থাকবে না, মাথা রাখবেন। লক্ষ্য করেন, কনক্লুশন উড বি সামথিং ডিফারেন্ট। কনক্লুশন আমি আপনাদেরকে দেখাবো, কনক্লুশন উড বি সামথিং ডিফারেন্ট। কনক্লুশন হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার হবে। কনক্লুশন কিন্তু স্টেপ শুড বি টেকেন এই টাইপের জিনিস না। কনক্লুশনের আগে স্টেপ শুড বি টেকেন থাকবে। কথা বোঝা গেছে? কনক্লুশন উইল বি লিটারেরি থিং। কনক্লুশন হবে সাহিত্য, লিখে রাখেন পাশে। কনক্লুশন হচ্ছে সাহিত্য, কনক্লুশন হচ্ছে আবেগ। কথা বোঝা গেছে? কনক্লুশন হচ্ছে আবেগ, কনক্লুশন হচ্ছে সাহিত্য। বোঝা গেছে? এবার আসেন, সো ওইসব জায়গার মধ্যে রিকমেন্ডেশন শুড বি টেকেন, টেক্সট শুড বি, এইসব হবে না। ইয়েস, আপনারা যেটা বলেছেন সব এসেতে রেকমেন্ডেশন থাকবে না, সো ইউ ক্যান টেক দ্য রেকমেন্ডেশন। ইয়েস, রেকমেন্ডেশন যদি থাকে তাহলে গুড। এখন এটাতে রেকমেন্ডেশন আছে, রেকমেন্ডেশন আপনি দিতে পারবেন এটার জন্য। আর রেকমেন্ডেশন ছাড়া যদি না থাকে, অর যেটা করবেন সেটা হচ্ছে সিম্পল একটা জিনিস দিতে পারেন আপনি, সেটা হচ্ছে যদি বাংলাদেশের সাথে কানেক্টেড থাকে জিনিসটা, যদি নাও থাকে, যদি থাকেও, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আপনি যেটা খুব সুন্দর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আমরা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ, এই জায়গাটাতে আপনি একটা প্যারা এভাবে লিখতে পারেন। দ্যাট ক্যান বি ভেরি কমন প্যারা। যে কোনো টপিকের সঙ্গে আপনি ড্যাশ অ্যান্ড বাংলাদেশ দিয়ে আপনি কনক্লুশনের আগের প্যারাটা আপনি দিতে পারেন। কনক্লুশনের আগের প্যারাটা আপনি দিতে পারেন। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ এটি এর আগের টপিক হতে পারে। যদি না এটি ধরেন আমাদের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ এটাই থাকলো এসের টপিক, তাহলে সেক্ষেত্রে তো আপনি রেকমেন্ডেশন দিয়ে ডান করে দিলেন। কিন্তু এটা ধরেন আপনার গ্লোবাল ওয়ার্মিং এর বাংলাদেশ, ওকে, গুড গভর্নেন্স অ্যান্ড বাংলাদেশ, এই টাইপের জিনিস যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই বাংলাদেশ অথবা দ্য ফিউচার অফ বাংলাদেশ
ক্লাইমেট চেঞ্জ এন্ড ফিউচার অফ বাংলাদেশ, অথবা বাংলাদেশ দিলেও চলবে। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আওয়ার ফিউচার, এটাও হতে পারে। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ না বলে আপনি অ্যান্ড আওয়ার ফিউচার ইউজ করতে পারেন, অ্যান্ড আওয়ার ফিউচার। হ্যাঁ, এখানেও আপনি একটু যেটা করবেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে ক্লাইমেট চেঞ্জটাকে একটু আলোচনা করবেন। বাংলাদেশের প্রেক্ষিতে ক্লাইমেট চেঞ্জকে আলোচনা করবেন। সকল ধরনের টপিকের মধ্যে এই আলোচনাটা জায়েজ। যদি এটা ইউনাইটেড নেশন সংক্রান্ত হয়, যদি বলে ইউনাইটেড নেশন নিয়ে, শুধু লেখছে ইউএন, আমরা ইউনাইটেড নেশন নিয়ে কাজ করতেছি। কনস্টিটিউশন অফ বাংলাদেশ নিয়ে, কনস্টিটিউশন অফ ইউএসএ কে নিয়ে আমরা এসে লিখতেছি, কোনো সমস্যা নাই। কনস্টিটিউশন অফ ইউএসএ, কনস্টিটিউশন অফ ইউএসএ অ্যান্ড বাংলাদেশ, এর মধ্যে টপিক আসতে পারে ডিসকাশন। কথা বোঝা যাচ্ছে? কারণ কনস্টিটিউশন অফ বাংলাদেশের ইউএস এর যেই রেকমেন্ডেশন গুলো আছে, অনেক রেকমেন্ডেশন আছে, ওদের কনস্টিটিউশনের আলোকেই বাংলাদেশে অনেক সাহায্য পর্যন্ত আছে। বিল উত্থাপিত হয়, যে বিলের মাধ্যমে আমাদের দেশে অনেক সাহায্য আসে। সো এই ডিসকাশনটা খুবই জায়েজ। এটা হচ্ছে আপনি কনক্লুশনের আগের পার্টটার মধ্যে। আর কনক্লুশন যেটা করবেন সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা মার্কস হাইকিং এর পার্টের সঙ্গে আমরা কনক্লুডিং পার্টটা নিয়ে আলোচনা করব। আগেই বলছি, কনক্লুশনটা হচ্ছে সাহিত্য, কনক্লুশনটা হচ্ছে আবেগ। আর সাইদুর যে কথাটা তুলছিল সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা এই মানে মনে করলাম যে মানে এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিলে হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আপনারা এখন বর্তমানে বাংলাদেশের, আপনারা জানেন যে প্রাইস হাইকিং এর ব্যাপারটা যেটা রয়েছে সেটা নিয়ে অলরেডি অনেক রকমেরই আছে। এইরকম যত ইনফরমেশন পান সেগুলো পেপার কাটিং রাখেন, পেপার কাটিং রাখেন, ইনফরমেশন গুলো রাখেন, সেগুলোর যত রকমের মানে অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন রয়েছে সেগুলো রাখেন। কারণ হচ্ছে এগুলো নিয়ে আগামী ক্লাসটা ইম্পর্টেন্ট হবে। আগামী ক্লাসটা কিভাবে প্লেস করবো আমরা, ইনফরমেশন প্লেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ওই প্লেসমেন্টটা কিভাবে আপনাদের দেখতে হবে সেটাই। এই জন্যই বলছিলাম 17টা কোটেশন, 17টা প্লেসমেন্ট ছিল আমার। ওখান থেকে দুটো ইম্পর্টেন্ট যে জিনিস ছিল যেগুলো আমি আলটিমেটলি উদাই নিজে থেকে বানাই লিখছি, কিন্তু স্যাররা এগুলো বুঝতে পারে নাই। এবং মানে ওনারা তো আপনাদের বাপ বলতে গেলে, ওনারা বুঝতে পারে নাই। ওই জিনিসগুলো না বুঝতে পারার মতো জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, কোনো প্রবলেম নাই। সেগুলো যেটা রয়েছে সেটা দেখার জন্য আগামী ক্লাস পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমাদের এসে 3টা ক্লাস থাকবে। আমাদের সাগর একটা প্রশ্ন করেছে যে স্যার আমরা দিব কিনা। অবশ্যই দিব। এই ফ্রাইডের মধ্যে আমাদের দুটো এসে পাবো, আমরা ফ্রাইডের মধ্যে আমাদের দুটো এসে পাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে আমি এটা করবো, সেটা হচ্ছে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর, ঠিক আছে? না না না, এটা তো তাইফুল, এটাকে আমি নিজে বানাইছি নাকি বেটা? এটা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেল। এরকম আমি আপনাদের আমি রিডিং দিছি, এগুলো রিডিং। আপনারা রিডিং পড়েন যাতে করে যে কোনো কিছু যদি উল্টাপাল্টা চলে আসে তাহলে সেক্ষেত্রে এগুলো থেকে আপনি যেন লিখতে পারেন। এরকম আরো কিছু টপিক আমি আপনাদেরকে দিব, রিডিং এর হিসেবে আপনারা পড়বেন। তাইফুল এটা কোনো এসে না, তাইফুল এগুলো কোনো এসে না, এগুলো রিডিং ম্যাটেরিয়াল। আমি মাঝে মাঝে বললাম না যে আপনাদেরকে কিছু রিডিং পড়তে হবে, ওই রিডিং কিছু ম্যাটেরিয়াল আপনাদেরকে আমরা দিব আরো প্রতিদিন। আগামী ক্লাস থেকে আপনাদেরকে মানে ওই যে আগামী প্রায় আরো 1 মাস কন্টিনিউয়াসলি আপনাদের 2-1 দিন পর পরই আমরা রিডিং ম্যাটেরিয়াল দিব আপনাদেরকে। কমপক্ষে 15টা রিডিং ম্যাটেরিয়াল আপনাদেরকে সার্ভ করবো, যাতে করে মানে দূর দূর তাক কোনো টপিক আসলে যেন আপনাদের কাছে থাকে তথ্য। বুঝতে পারছি? এরকম 15টা দিব আপনাদেরকে, 15টা। ওগুলো এসের বাইরে, শুধুমাত্র পড়ে নেওয়ার জন্য। 1 বা 2 বার পড়ে নেবেন, ওয়ার্ড গুলো দেখে নেবেন। কারণ আপনি দেখা যাবে যে আপনি অনেক ইনফরমেশন আসবে, ইনফরমেশন আপনার কাছে জানা নাই, কেমন লিখবেন? ফ্রি হ্যান্ড রাইটিং এ ক্লাস করছেন স্যার, ঠিক আছে, কিন্তু লিখবেন কেমন? আপনি ইনফরমেশন জানেন না। এই ইনফরমেশনের জন্য কিছু এরকম টপিক দিয়ে রাখবো। এরপর আপনার সামহাও আপনি জানেন না, ভোকাবুলারি আপনার জানা নাই, কেমনে লিখবেন? এই ভোকাবুলারির জন্য আপনাদেরকে এগুলো দিয়ে রাখতেছি। বুঝা গেছে? আগামীকালকেও একটা দিব ইনশাল্লাহ। না 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 না, এই বেটা চার্টস গ্রাফ দেয়া তো উচিত, কথা হচ্ছে উচিত, কিন্তু ওই যে আপনি কথা নাই বার্তা নাই, চার্ট একটা দিয়ে দিলেন সেটা উচিত না। ওগুলোর প্লেসমেন্ট ইম্পর্টেন্ট, ওইটাই আগামী ক্লাসে দেখবেন কিভাবে প্লেস করতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করবো। আমি আপনাদের টপিক গুলো বলে রাখি, আমি বলি সেগুলো হচ্ছে ব্ল্যান্ডিং অ্যান্ড আফটার ইফেক্টস। এগুলো সবগুলো পয়েন্ট আছে। ল্যান্ডিং ইম্পর্টেন্ট, আফটার ইফেক্ট ইম্পর্টেন্ট। এগুলো যদি না জানেন তার সেক্ষেত্রে আপনি এগুলো দিবেন, ঠিক আছে, মার্কস আসবে না। পয়েন্ট বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা মোটামুটি তাহলে আজকে শেষ করছি এখানে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ঠিক আছে, আপনাদের কারো রেকমেন্ডেশন স্টুডেন্ট আসতেছে এখন পর্যন্ত আমাদের ইয়াতে নিউজ পেপার ইয়াতে আপনার নতুন নতুন ব্যাচটাতে রেকমেন্ডেশন বন্ধ করে দেন, আমরা আর ভর্তি নিচ্ছি না। ভর্তি মানে থার্ড ব্যাচে আমাদের ভর্তি বন্ধ করে দিয়েছি গত 3 দিন আগে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শারমিন, আমাদের ব্যাচ পুড়ে গেছে, আর লাগবে না আমাদের। জি স্যার শারমিন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। এমন কি কোনো ফরম্যাট থাকে যে একটা এসে পড়লে অনেকগুলো লেখা যায় এই টাইপসের? মানে ধরেন এই ফরম্যাট বলতে হচ্ছে, আমি এখন আপনাদেরকে যেটা দিচ্ছি দ্যাটস কাইন্ড অফ ফরম্যাট 2। কথা বুঝতে জি পারছেন? স্যার। যদি আপনি মনে করেন যে স্যার আমি এমন একটা ফরম্যাট আছে যে ফরম্যাটটার মধ্যে দেওয়ার পর সবগুলো এসে আমি এখানে শুধু ওয়ার্ড চেঞ্জ করে দিলেই হয়ে গেল, জি স্যার। এইরকম জি চিন্তা স্যার। যদি আপনি করেন, বা এরকম ফরম্যাট তো আমি তো সাইফার্সের প্রোডাক্ট, এরকম ফরম্যাট আমি আপনাকে 10টা দিতে পারবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ফরম্যাট পর্যন্তই আপনি দেখা যাবে যে আউট অফ 50 ওই ফরম্যাটে আপনি পাবেন 10। আমি কোনো স্টুডেন্টকে ওই দিকে নিতেই চাই না, আমি নেই না। আচ্ছা আচ্ছা। জি কথা স্যার। বুঝতে পারছেন? আমরা জি স্যাররা স্যার। খুব ভালো করে বোঝে যে এই ফরম্যাটের জিনিস কি। আমরা স্যাররা আচ্ছা। যারা আপনি মাথায় রাখেন, যিনি ওখানে বসে খাতাগুলো কাটবেন তিনি কোনো জি অংশে আমার চেয়ে কম জানার তো কথাই না। উনি অবশ্যই আমার চেয়ে এক্সপেরিয়েন্সড এবং উনি অনেক ভালো করে জেনে এসব জায়গায় গেছে। জি। সো ফরম্যাটের ব্যাপারগুলো না খুব ভালো করে জানে। আপনি আউট অফ 50 10 12 13 এর উপরে তারা দেওয়ার কথা না ফরম্যাটেড কিছু দিলে। জি স্যার, বুঝতে পেরেছি। জি, এই কারণে আমি একদম এগুলো এনকারেজ করি না। স্যার আমাদের যদি ওই টপিকসটা কমনই না পড়ে, আপনি যে 3টা ডেফিনেশন দিতে বলেছেন সেটা মানে কিভাবে দিব সেটা মানে আমি বুঝতে পারতেছি না, যদি কমনই না পড়ে। কমন যদি না পড়ে তাহলে তো সেক্ষেত্রে আপনি দুটো অ্যাটলিস্ট ফার্স্ট ডেফিনেশন আছে আপনি নিজের মতো করে ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা। ঠিক আছে, এরপরে পরেরটা যেটা আছে সেটা হচ্ছে আপনি নিজের মতো করে ডেফিনেশন দিয়ে দিবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেক করবেন, তারপর নিজের জি। মতো ডেফিনেশন দিয়ে দিবেন, শেষ। অ্যাটলিস্ট দুটো প্যারা যেন থাকে। আচ্ছা। জি স্যার। ওকে। আর জি এত এমন কি জিনিস আসবে যেটা আপনি একদম জানবেনই না, একদম কমন পড়বে না, কি আসবে সেটা? দুনিয়ার বাইরে থেকে কিছু আসবে নাকি? স্যার সবাই তো বলে কমন পড়ে না। হ্যাঁ মানে কমন এটা তো পড়ে না, বাট আমাদের তো গত 35তম থেকে কমন পড়ে আসতেছে। সো কি এমন জিনিস আছে যেটা কমন পড়ে না? কমন সবই পড়লে কমন না। পড়বে ইনশাল্লাহ। কমন না পড়ে যাবে কোথায়? আমি বললাম না যে এই আমরা যেগুলো দিচ্ছি রিডিং, এগুলো সবগুলো পড়েন, কমন না পড়ে কোনো কিছু যাবে না, সবকিছু কমন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা যাক, ধন্যবাদ স্যার। হ্যাঁ আমরা এসে ইনশাল্লাহ 8টা দেওয়ার তো প্ল্যান এখনই আছে। 8টা লিখে দিব ইনশাল্লাহ, 8টার নোট দিব আপনাদেরকে। এবং আগামী শুক্রবারের মধ্যে 2টা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ নূর বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি প্রথমে 10 মিনিট ছিলাম না, জানি না আমার প্রশ্ন ইরেলিভেন্ট হয়ে যায় কিনা। 10 মিনিট পরে আমি জয়েন করছি। আমার হুম, প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি কোনো পয়েন্টের নাম না লিখে ঢালাও ভাবে জাস্ট ম্যাটেরিয়াল গুলো শো করি, হুম। আহ, সেটা আর পয়েন্ট লিখে আহ, তথ্যগুলো দেওয়া, দুটার মধ্যে কতটুকু ভেরি করতে পারে বা আদৌ করবে কিনা? আচ্ছা, এটা গুড কোয়েশ্চেন, বাট এই গুড কোয়েশ্চেনটা আমি আজকে উত্তরটা দিতে চাইতেছিলাম না। আমি চাইছিলাম যে আগামী ক্লাসে আমি উত্তরটা দিই। ওকে স্যার, তাহলে সমস্যা নেই। আমি মানে 10 মিনিট ছিলাম না, তো আমার কাছে মনে হচ্ছে যে প্রথম দিকে আলোচনাটা হয়ে গেছে কিনা, এই ডাউটটা বেশ পুরানো আমার কাছে। এটা ওটা সবার আছে, কিন্তু কেউ কথা বলে না এটা নিয়ে। মজার বিষয় হচ্ছে তারা মনে করে তারা এটা বেশি জানে। যারা যারা এখানে যারা প্রত্যেকের সমস্যা এটা আছে। আপনি প্রত্যেককে জিজ্ঞেস করেন, এখানে সূর্যকে, সাইদুরকে, নওশিনকে, তানভীরকে, প্রত্যেককে জিজ্ঞেস করেন, কেউ কিন্তু উত্তর দিতে পারবে না। অথেন্টিক উত্তর কারো কাছে নাই, কিন্তু এটা অথেন্টিক উত্তর আগামী ক্লাসে পাবেন ইনশাল্লাহ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, এটা অনেক বড় একটা গ্যাপ। এটা একটা বড় একটা গ্যাপ যে আমরা কি পয়েন্ট দিব, পয়েন্টের নাম দিব, পয়েন্টের নাম দেওয়ার দরকার আছে কিনা, কেন দিব না, এইসবের ব্যাপার স্যাপার সবগুলো ডিসকাশন ওখানে পাবো আমরা। ওকে স্যার। জি, আগামী ক্লাসটা মিস করেন না। ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার। আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।